বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং রাশিয়া, কানাডা এবং সিঙ্গাপুরে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত অ্যাম্বাসাডার কামরুল আহসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমরা একটু বুঝতে চাওয়া যে সরকারের প্রায় 2 মাস হতে চললো, 2 মাস, এবং এই 2 মাস আসলে সরকারের পারফরমেন্স কেমন? মিস্টার সাইফুল হক। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন কামরুল হাসান ভাই, তিনি অনেক সরকারের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বাংলাদেশকে পৃথিবীর নানা প্রান্তে প্রতিনিধিত্ব করার জন্য। আপনাকে বিশেষ শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা আপনাদেরকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমত এই সরকারের উপরে তো একটা হিমালয় সমান একটা প্রত্যাশা দেশের মানুষের ছিল, বা বলা যেতে পারে এখনও আছে। সেই প্রত্যাশাটা হচ্ছে কয়েক দিক থেকে। প্রথমত বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে বাংলাদেশ হাঁটতে পারবে, এবং এবার বিএনপিকে মানুষ ভোট দিয়ে বা সমর্থন দিয়ে এবং ল্যান্ডস্লাইড একটা ভিক্টরির মধ্য দিয়ে যে ম্যান্ডেট দিয়েছে, সুতরাং বিএনপি এই গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিকভাবে তারা নেতৃত্ব প্রদান করবেন, এটা হচ্ছে প্রধান প্রত্যাশার জায়গাটা। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে আমরা এরপরে সরকার পরিবর্তনের জন্য আমাদেরকে হয়তো আর এরকম গণজাগরণ, গণ অভ্যুত্থান করতে হবে না। একটা নিয়মতান্ত্রিকভাবে অনেকে কিন্তু আবার দিচ্ছেন, আবার হবে অভ্যুত্থান। হ্যাঁ, বলছি যে একটা নিয়মতান্ত্রিকভাবে একটা ভোটের মধ্য দিয়ে মানুষ তার দল বা পছন্দের প্রার্থীকে বাছাই করা, বা সরকার পরিবর্তনের যে সাংবিধানিক যে সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশে আমি হেন্সফোর্থ বলতে চাই সুযোগটা থাকবে। যেহেতু এবার সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাও যুক্ত হবে এই আমাদের কনস্টিটিউশনাল রিফর্মের যে এজেন্ডার মধ্য দিয়ে, যেটা ইতিমধ্যে উচ্চ আদালত যে ব্যাপারে রায় দিয়েছেন। তো আশা করা যায় যে আগামী নির্বাচন সেদিক থেকে এবং এরপরে অনেকগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এই যাত্রাটা বিএনপির নেতৃত্বে একটা রাজনৈতিক যাত্রা, এটা খুব গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে যে বিরোধী দল, সংসদের ভেতরে যে অপোজিশন, সংসদের বাইরে যে রাজনৈতিক দল, তাদের সবাইকে নিয়ে কাজ করতে পারাটা। নানা প্রশ্নে ডিবেট থাকবে, বিতর্ক থাকবে, পলেমিক্স থাকবে, কিছুটা উত্তেজনাও থাকতে পারে, বা দিন শেষে সবাইকে একটা পলিটিক্যাল সোসাইটির মধ্যে রাখা, যেটাকে বলে একটা ডেমোক্রেটিক টলারেন্সের যে পলিটিক্যাল কালচার, সেটাকে যদি এই সরকারের দিক থেকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, প্রথম কদিনের আমি মনে করি সে ব্যাপারে একটা ইতিবাচক বার্তা আছে সরকারের দিক থেকে, পার্লামেন্টের ভেতরে বা পার্লামেন্টের বাইরে। পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের সূত্র ধরে বাইরে কথা উঠতে শুরু করেছে যে সরকার তার অঙ্গীকার থেকে অনেকখানি দূরে সরে গেছে। সেটা রাজনৈতিক জুলাই চার্টার, গণভোট এবং জুলাই স্পিরিট সূত্র ধরে, সেটা বিরোধী দল রাজনৈতিক দলের দিক থেকে সেটা তারা বলতে পারেন। তো একটা কথা আমি প্রসঙ্গে ইতিমধ্যে দেখলাম যে এমনও বলা হচ্ছে যে সরকার ইতিমধ্যে ফ্যাসিবাদী আচরণ করছে, ফ্যাসিবাদী চরিত্র ধারণ করছে। যখন এটাও বলা হচ্ছে একটাকে বিদায় করেছে আরেকটাকে বিদায় করবে। হ্যাঁ, এখনো 2 মাস সরকারের শেষ হয়নি। 2 মাসের মাথায় যদি যারা বিরোধী শিবিরে আছেন তাদের দিক থেকে যদি এই শব্দ বাক্য উচ্চারিত, এটা প্রথমত খানিকটা দুর্ভাগ্যের এই জায়গা থেকে যখন আপনি এই ধরনের একটা উপসংহারে টানেন, তখন পার্লামেন্টের ভেতরে আপনার আর কাজ থাকে না। তখন আপনার মাঠে এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করা, বিদায় দেওয়াটা আপনার প্রধান এজেন্ডা হয়। আমার মনে হয় এটা প্রধানত একটা পলিটিক্যাল রেটোরিক বলছে এই কারণের জন্য যে বিরোধী দল যারা যে জামাত ইসলামী নেতৃত্ব প্রদান করছেন, তিনি এই সাবকন্টিনেন্টে তারা সবচেয়ে একটা মধুচন্দ্রিমার সময় এখন তারা উদযাপন করছেন। আমাদের এই কন্টিনেন্টে এ ধরনের কোনো দল এই প্রথম ক্ষমতার এত কাছাকাছি বা প্রধান বিরোধী দল, এবং এই জায়গাটা আমি তাদের উপরে যেটুকু বুঝি, তাদের বুদ্ধিমত্তা, তাদের প্রজ্ঞা, এই সুযোগ তারা কোনোভাবে হারাতে চাইবেন না। একেবারে শেষ দিন পর্যন্ত তারা চেষ্টা করবেন পার্লামেন্টের ভেতরে থাকার জন্য। ফলে এর সঙ্গে
স্টেটের এই থাকার মধ্য দিয়ে বাস্তব তারা তো এক ধরনের শ্যাডো ক্যাবিনেট, আজকে দেখলাম সম্ভাব্য তারা শ্যাডো ক্যাবিনেটে নিয়েও আলাপ আলোচনা করছেন তারা। ফলে এগুলো পলিটিক্যাল রেটরিক, আর রাজনীতিকদের সব কথাকে সিরিয়াসলি আমলে নেওয়ার কিছু নেই। অনেকে আছেন যারা মনে একটা বলেন, মুখে একটা, করেন আরেকটা। ফলে বাঁয়ে সিগন্যাল দিয়ে ডানে হাঁটেন, ডানে সিগন্যাল দিয়ে বাঁয়ে হাঁটেন। আর এই ব্যাপারে ব্রেক্টের একটা অসাধারণ কথা আছে, বলছেন ব্রেক্টের বিখ্যাত জার্মান নাট্যকার, বলছেন রাজনীতিকরা যখন যুদ্ধকে অভিশপ্ত করে বুঝতে হবে যুদ্ধটা আসন্ন, আর রাজনীতিকরা যখন বলেন যুদ্ধ প্রস্তুতি চলছে তখন বুঝতে হবে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওই তৎকালীন যখন জার্মানিতে যখন নাজিজমের যখন উত্থান ঘটছে, তখন রাজনীতিকদের সততা, প্রতারণা, মিথ্যাচারকে বলতে যেয়ে তিনি তার এই নাটকীয় ঢঙে তিনি যে কথাটা বললেন। তো আমি সরকারের দোমাষ্টে মনে করি সরকার প্রথম দিক থেকে উইদিন পার্লামেন্ট, আউটসাইড পার্লামেন্ট তারা একটা পজিটিভ বার্তা দেবার তারা একটা চেষ্টা তারা করছেন। তারা একটা সত্যি সবাইকে নিয়ে তারা চলতে চান। তারা একটা পার্লামেন্ট সব কিছুর কেন্দ্র হবে, এই চর্চাটা তারা আনতে চান। হ্যাঁ, এখন আরেকটা কথা যেটা বলতে চাই, ধরুন যে জন্য আপনি বলছিলেন যে ইতিমধ্যেই সরকারকে ফ্যাসিবাদী হিসাবে আখ্যায়িত করছেন, অন্তর্বর্তী সরকার যতগুলো তার অধ্যাদেশ তারা জারি করেছেন সেটা তাদের নানা বিবেচনা। তো কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট পপুলারলি যখন তারা পার্লামেন্টে যান, গভর্নমেন্ট ফর্ম করেন, হুবহু সব কিছুই তারা ওই ফর্মে তারা এটাকে বিল আকারে উত্থাপন করবেন, আইনে পরিণত হবে, এরকম চিন্তা করাটা সম্ভবত বিবেচনাসম্মত নয়। হ্যাঁ, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেসব ব্যাপারে ব্রডলি আমরা একমত হয়েছিলাম। কিছু রিফর্মের প্রশ্ন, সেটা একটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো, পার্লামেন্টের জুডিশিয়ারির দুদকের মতো প্রতিষ্ঠান, বা এ ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে নির্বাহী বিভাগের সাথে কিভাবে বিচার বিভাগ বা আইন প্রণয়নী বিভাগ তার একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য তৈরি হবে, এই যে বেসিক যে প্রশ্নগুলো, আমি মনে করি সেদিক থেকে ইতিমধ্যে অধিকাংশ তো সংস্কার অধ্যাদেশ তারা এটাকে তারা আইনে পরিণত করেছেন, কিছু কিছু তারা ফেরত নিয়ে গেছেন। আমি আশা করতে চাই তারা রিভাইজড আকারে হয় 30 এপ্রিলের মধ্যে আবার প্লেস করবেন, না হলে পরবর্তীতে আসবে। আমি দুটো ব্যাপার উদ্বিগ্ন। একটা, আমি মনে করি গণভোটের যে ব্যাপারটা ছিল, বিএনপি দিক থেকে পলিটিক্যাল উইজডমের পরিচয় হতো গণভোটের পক্ষে অবস্থানটা নেওয়া এবং এটাকে পার্লামেন্টে গ্রহণ করা। তাহলে এটা বিএনপির দিক থেকে আমি মনে করি এটা একটা প্রাইডের বিষয় হতে পারত, কারণ বিএনপি গণভোটের পক্ষে তারা ক্যাম্পেইন, ইভেন আমার এই যে ঢাকা 12-তে ইলেকশনের সময় তারেক রহমান সাহেব ছিলেন, তিনি ওদিনও তিনি আমরা একসাথে থেকে তিনি বক্তব্য রাখলেন, সেদিনও তিনি গণভোটের পক্ষে তিনি হার পক্ষে তিনি কথা বললেন। ফলে তার একটা পলিটিক্যাল, ইথিক্যাল, মোরাল একটা ব্যাপার ছিল যে পার্লামেন্টও তারা সেটার পক্ষে তারা কথা বলবেন। আর আমি বিএনপির বন্ধুদেরকে বলবার চেষ্টা করেছি, আপনাদের দুটো বড় গ্যারান্টি ক্লজ আপনাদের আছে। পার্লামেন্টে আপনাদের ড্যাম মেজরিটি, ফলে এটা যদি একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেখানে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। সেকেন্ডলি, অনেকগুলো সনদে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো আগে আপনারা বলা আছে। আমরা যে ঐক্যমত কমিশনের আমি তো নিজে ফিজিক্যালি ছিলাম পুরো জার্নিতে, সেখানে বলা আছে যে এগুলো তারা দলে ম্যানিফেস্টো থাকবে, তা ইলেক্টেড হলে তাদের মতন করে তারা সেসব ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। তো সুতরাং এই গ্যারান্টি ক্লজ রেখে বরঞ্চ যেতে পারলে ভালো হতো। আমি একটু উদ্বিগ্ন হচ্ছে বিশেষ করে জুডিশিয়ারির ব্যাপারে। জুডিশিয়ারিটা যেভাবে হচ্ছে, কারণ জুডিশিয়ারির সবচেয়ে বড় সাফারার কিন্তু বিএনপি। এদিক থেকে 17 বছরে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিচার ব্যবস্থার এই অত্যাচারের মধ্য দিয়ে। তো সেই জায়গাটা আমি আপনার এটা বলে শেষ করি। আমি মনে করি বিএনপির বেসিক্যালি আমরা যে ব্রডলি যেটা অ্যাগ্রি করেছি, বিএনপি যদি তার উপরে অনার করতো এটা ভালো হয়, কারণ বিএনপি 17 বছর সবচেয়ে অপ্রেসড হয়েছে। আর বিএনপি ভবিষ্যতে যখন বিরোধী দলে যাবে, আমি কালকে বলেছি এক অনুষ্ঠানে, বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি জুডিশিয়ারিকে যেভাবে দেখতে চায়, এখন পার্টি ইন পাওয়ার তাদের উচিত হবে সেভাবে জুডিশিয়ারিকে রিকনস্টিটিউট করা, বিশেষ করে বিচারপতিরা যাতে একটা কনসেনসাসের মধ্য দিয়ে যাতে ইলেক্টেড হন, এটা যাতে নির্বাহী বিভাগের ডিরেক্টলি কোনো অতিরিক্ত প্রভাব যাতে কাজটা না করে। আমি আশা করি যে বিএনপি নিশ্চয়ই যাত্রাটা শুরু হয়েছে, এক যাত্রায় সব ফলাফলটা
না চাইলে ভালো। এখনও এটা পার্লামেন্ট 5 বছর চলবে, নিশ্চয়ই বিএনপি অনেকগুলো ব্যাপারে তারা দ্বিতীয়বার বিবেচনা করবেন। এবং দ্রুততার সঙ্গে করবেন। আমি আশা করতে চাই যে বিএনপি জনপ্রত্যাশার বাইরে দাঁড়াবে, কারণ জুলাই সনদের ব্যাপারে তারা বলছেন যে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা সনদ তারা কার্যকরী করবেন, এইটুকু আশা রাখতে চাই। আর মাত্র 2 মাস, একটা দলকে তো আপনি 4 মাস 6 মাস তো একটু সময়টা দেবেন। তো তার আগে যদি ফ্যাসিবাদী আখ্যায়িত করে যদি রাস্তায় নামার যদি হুমকি দেখান, এটা মনে হয় মানুষ খুব ইতিবাচকভাবে নাও নিতে পারে। অ্যাম্বাসেডর কামরুল হাসান, সো একজন নাগরিক হিসেবে অন্য কোনো পরিচয়ের কথা নাই বললাম, আপনি কেমন বোধ করছেন, কি দেখছেন? আমি সাইফুল ভাইয়ের মতো হয়তো বলতে পারবো না, উনি তো পেশাদার রাজনীতিবিদ। তো আমি আবার নিজস্ব অবজারভেশন থেকে বলি। প্রথম ব্যাপার হলো যে একটা দলকে অথবা একটা সরকারকে মূল্যায়ন করার জন্য 2 মাস যথেষ্ট না। এবং এই 2 মাসেও আমরা যা দেখলাম, আমার কাছে তো মনে হচ্ছে যে তাদের মানে অধিকাংশ পদক্ষেপই মানে জনমুখী, এবং তারা চেষ্টা করছেন যে অতীতের যে সমস্ত সিদ্ধান্তের কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল সেগুলিকে কিভাবে মিনিমাইজ করা যায় সেইভাবে তারা চিন্তাভাবনা করছেন। আর বিএনপির জন্য যেটা বড় সমস্যা সেটা হলো আওয়ামী লীগের 17 বৎসর, সেই 17 বৎসরের শাসনে নিয়ে আমি আর তো বিস্তারিত যাব না, কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে কেয়ারটেকার সরকার ছিল, সেই সরকার তো প্রতিটা জায়গায় আপনার সমস্যা সৃষ্টি করে গেছেন। কি আভ্যন্তরীণ নীতি, কি পররাষ্ট্রনীতি, কি প্রতিবেশীদের সাথে সম্পর্ক, মানে একটা জটিল অবস্থা। এবং সেই জটিল অবস্থা থেকে এটাকে আমরা যেটাকে বলি যে স্বাভাবিক যে একটা প্রক্রিয়া, এটা ফিরিয়ে আনতে কিন্তু আরও সময় লাগবে। হ্যাঁ, এবং যেমন আমি আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কের কথাই বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অপ্রাসঙ্গিকভাবে সরকার প্রধান দেশে, কেয়ারটেকার সরকার প্রধান দেশে পৌঁছার আগেই 7 সিস্টার্স নিয়ে তার মন্তব্য করার কোনো দরকার ছিল না। এটা হলো তাদের ভারতের জন্য একটা একেলি সিল্ড। হ্যাঁ, যে সেটা নিয়ে বললেন, এবং তারপরে দুই পক্ষের যে রিয়াকশান, ক্রিয়া প্রতিক্রিয়া, এবং এটার ভুক্তভোগী হলো সাধারণ মানুষ, ভুক্তভোগী হলো আমাদের ব্যবসায়ীরা। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমি আশা করছি যে বাংলাদেশ সরকারের থেকে আগ্রহ আছে। আর ভারত তো সবসময় বলছে যে এই মুহূর্তে নির্বাচিত সরকার আসবে, তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। সো সেই দিকে আমার মনে হয় যে জিনিসগুলি যাচ্ছে। এবং আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী মরিশাস যাওয়ার সময় যাত্রা বিরতি করলেন, এবং সেটাকে ভারত সরকার সরকারি সফর হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং সেখানে তিনি 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেছেন, যেমন পররাষ্ট্রমন্ত্রী, তারপর তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এবং জ্বালানি মন্ত্রী। তো সেখানে মোটামুটিভাবে সাধারণত এই ধরনের আলোচনায় সবগুলি জিনিস তো পাবলিক হয় না, কিছু কিছু জিনিস যেটা বেরোয় আসছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমাদের যে জ্বালানি সংকট চলছে, সেই জ্বালানি সংকট ভারত সহযোগিতা করবে কিনা। এনডিটিভির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে গঙ্গার পানি চুক্তি সহ অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে। তারপরে আপনার মানে যে জিনিসটা হলো যে ভারতে যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন তার, এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাবর্তন, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। তো আর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের যে আগের বেশ কিছু মানে কানেক্টিভিটির ইস্যু ছিল, যেমন আমরা ভারতের বন্দরগুলি এবং বিমানবন্দর ব্যবহার করতাম, তারা আমাদের পোর্ট সীমিত আকার হলেও ব্যবহার করত। সেই জিনিসগুলি হয়তো এখন আস্তে আস্তে হয়তো দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যে আসবে। তো 2 মাস আসলে যথেষ্ট না। আর গণভোট নিয়ে যেই জিনিসটা বলা হচ্ছে, আসলে আমি সেই সময় যতটা পড়েছি শুনেছি, ইভেন তৃতীয় মাত্রা এটা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, সেটা হলো যে বিএনপির কিন্তু অনেকগুলি ইস্যুতে সুনির্দিষ্ট অবজারভেশন ছিল। সেটা জুলাই চার্টারে, হ্যাঁ, সুনির্দিষ্ট অবজারভেশন ছিল। কিন্তু যখন এই যে আমাদের যে গণভোট যেটা হলো, সেখানে কিন্তু দেখে যে পয়েন্টগুলি ছিল ওইটা দেখে অধ্যাদেশের ভিত্তিতে হয়েছে, সেগুলি কিন্তু ক্লিয়ার ছিল না। রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতে এটা হলো আর কি গণভোটটা। সেটা বিএনপি প্রথম থেকেই আপত্তি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা গণভোটেও গেছে এবং হ্যাঁ, ওইটা আসলে মানে যেটা হলো যে
সর্ট অফ কম্প্রোমাইজ। বিএনপি চাচ্ছিল যে মানে ইলেকশনটা হয়ে নির্বাচনটা যাক। হোক এবং Right, এটাকে উপলক্ষ করে যাতে কেউ নির্বাচনটা পিছিয়ে দিতে না পারে। কারণ আমরা তো দেখছিলাম যে নির্বাচনকে পিছানোর জন্য অথবা কারো কারো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে কি না জানি না, নাকি ব্যক্তিগত আগ্রহ থেকে কেউ চাচ্ছিলেন যে কেয়ারটেকার সরকারের মানে মানে সময়কালটা যেন আরও দীর্ঘায়িত হয়। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে হতে অথবা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হতে পারে যে হয়তো বাংলাদেশের চেষ্টা হচ্ছিল একটা মানে একটা রাইটিস্ট অথবা রিলিজিয়াস সেন্ট্রিক একটা গোষ্ঠীকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেওয়া। তো বিএনপিকে কিন্তু এখন এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই কিন্তু তাকে এগোতে হচ্ছে। অর্থনৈতিক সেক্টরকে পুনর্গঠন করতে, জ্বালানির ক্ষেত্রে একটা বড় সংকট, যুদ্ধাবস্থা আবশ্যিক। এবং যেটা আপনি বললেন এইমাত্র সেটা হলো যে এটা তো অপ্রত্যাশিত ছিল যে ইরানকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে। গ্লোবালি যে একটা জ্বালানি সংকট হবে এবং সেটা যে ভুক্তভোগী আমরা হব, হ্যাঁ, এটা তো নতুন সংযোজন। তো সব মিলিয়ে আমি মনে করি যে 2 মাস যথেষ্ট না বিএনপিকে মূল্যায়ন করার জন্য অথবা বর্তমান সরকারকে মূল্যায়ন করার জন্য। মিস্টার সাইফুল হক, আমি কয়েকটা ব্যাপারে একটু রেসপন্ড করি। প্রথমত আমি একটু ভারতের যে আমাদের প্রতিবেশীদের ব্যাপারে প্রথমত আমি মনে করি যে আগের প্রশ্নটা কিছুটা যদি আমি আরেকটু এটাকে যদি আরেকটু সম্প্রসারণ করি, গ্লোবালি আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার অথবা আমাদের ডিপ্লোম্যাটিক যাদের সাথে আমাদের রিলেশনশিপ আছে বহুমাত্রিক, এটাকে খানিকটা রিঅর্ডারে আনা আমি মনে করি সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই সরকারের জন্য এটা একটা খুব একটা বড় একটা টাস্ক একটা। এবং এটা আমি একটু বলার আগ্রহ পাচ্ছি কামরুল হাসান ভাই, তিনি যেহেতু বহু বছর তার একটা প্রফেশনাল ক্যারিয়ার ছিল ডিপ্লোম্যাটিক এসব খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবার ক্ষেত্রে, এটা একটা মনে করি বড় জায়গা। সেদিক থেকে আমরা প্রথমত ভারতের প্রশ্নটা যদি বলি, আমি আশা করেছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি দেশে ফেরার পরে আমি দেখলাম যে প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তিনি এবং হুমায়ুন কবির সাক্ষাৎ করেছেন। আমি আশা করেছিলাম তিনি পূর্ণাঙ্গ একটা প্রেস ব্রিফ করবেন তিনি, কারণ তার এই সফরের ব্যাপারে বাংলাদেশের মানুষের বিশাল একটা আগ্রহের জায়গাটা ছিল। নানা মাত্রায় সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু মিডিয়াতে বহু ধরনের মেইনলি নেগেটিভ অনেকগুলো নেতিবাচক সংবাদ এসছে এবং আমাদেরকে নাকি ধমক টমকও দেওয়া হয়েছে, আমাদেরকে নাকি বকা টকাও নাকি দেওয়া হয়েছে। যখন আপনি প্রকৃত তথ্য যখন থাকে না তখন অপতথ্যই তখন আসলে তার একটা হেজিমনি চলে। এটাই তখন মানুষের এটা নিয়ে আলোচনা করে, গসিপ করে। আমি এখন এক্সপেক্ট করব যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী উচিত হবে ইমিডিয়েটলি একটা প্রেস ব্রিফ করা। উনি গেছেন, আমাদের দিক থেকে কি এজেন্ডা ছিল, ভারতের দিক থেকে কি এজেন্ডা হয়েছে, হোয়াট দে হ্যাভ ডিসকাসড, যেটুকু তারা পাবলিকলি বলতে পারেন বলা উচিত। কারণ আমাদের এটা অসাধারণ একটা পলিটিক্যাল ভাইব্রেন্ট একটা সমাজ এখন বাংলাদেশের। আমি বলি যে পৃথিবীর খুব কম দেশেই পলিটিক্যালি এত ভাইব্রেন্ট সমাজ আছে বাংলাদেশের মতন। চায়ের দোকানে পর্যন্ত এখন যে আলাপ আলোচনাগুলো চলে, আমরা এখানে তৃতীয় মাত্রার কি আলোচনা করছি। ফলে প্রত্যেকের মানে জামার পকেটে, বুক পকেটে বা পাঞ্জাবির পকেটে অনেকগুলো এজেন্ডা নিয়ে এখন প্রত্যেকটা নাগরিক এখন তারা হাঁটেন এরকম একটা সমাজের মধ্যে। তো এটা বললে ভালো হতো আমি মনে করি সেদিক থেকে। কারণ ভারত যদি ধরে নিই, ভারত আমাদের একটা বৈরী প্রতিবেশী, যদি আমি ধরেও নিই, তাহলে এই প্রতিবেশীর সাথে আপনাকে কাজ করতে হবে। প্রতিবেশী যেহেতু কেউ আমরা পরিবর্তন করতে পারবো না, সেজন্য হ্যাঁ তিনি এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা ভালো কথা বলেছেন। ভারতের ম্যাপ আঁকতে গেলেও বাংলাদেশ লাগবে, বাংলাদেশের ম্যাপ আঁকতে গেলেও এখানে ভারতকে লাগবে। এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি দিয়েছেন এটার জন্য। কিন্তু আসলে কি আলোচনা করেছেন, ফলে আমাদের এই একটা ওয়ার্কিং রিলেশনশিপ ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা প্রয়োজন। এই ওয়ার্কিং রিলেশনশিপ ভারতের যদি ধরুন 10টা স্টেক থাকে, আমাদেরও 2-4টা ছোটো করে স্টেক আছে। গ্লোবাল দুনিয়াটা এখন এরকম, আমার যদি আপনার মতন ওই দায়িত্ব পালন করার সুযোগ হয়নি, কিন্তু এটা বুঝি যে প্রতিটা রাষ্ট্রের, ভারতের যেমন অনেকগুলো তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদেরও ছোট রাষ্ট্র হলো 20 কোটি মানুষের দেশ, আমাদেরও অনেকগুলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। এবং একসময় এখন আমি যদি ইউরোপিয়ান ইউনিয়ন দেখি অথবা আসিয়ান দেশগুলো যদি বিবেচনা করি,
তাহলে আমরা এরকম একটা যুদ্ধ পরিস্থিতি আর কতকাল কত দশক ধরে চলবে। আমি আমার কন্যাকে সেদিন বলছিলাম, যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, হয়তো 50 বছর পরে আজকে আমরা যেসব বিষয় নিয়ে বিতর্ক করছি ভারত বাংলাদেশে, এগুলো হাস্যকর মনে হবে। তখন তারা মনে করবে যে আমাদের পূর্বপুরুষেরা এই সমস্ত বিষয় নিয়ে তারা বহু দশক তারা অপচয় করেছে। এটা আমাদের একটা রিলেশনশিপটা লাগবে। 1, 2 হলো আমরা আমাদের জাতীয় ইস্যুসগুলো, এবার গঙ্গার পানির এবছরের মধ্যে আমাদেরকে নতুন একটা চুক্তিতে আসতে হবে। তিস্তা আমাদের জন্য বিরাট একটা গলার কাটা। ভারত যেভাবে উজানে তারা পানি প্রত্যাহার করছেন। আমাদের অনেকগুলো দ্বিপাক্ষিক সংকট আছে। দেখবেন রাজনৈতিক বার্তাটা কোথায়, একটা দুটো ঘটনা বাদ দিলে গত 2 মাসে এই সরকার দায়িত্ব নেবার পরে বর্ডার কিলিং নেই বললে চলে। এটাও একটা রাজনৈতিক একটা বার্তা, এটাও একটা পলিটিক্যাল একটা মেসেজ। যদিও ইন্ডিয়ান খাসিয়াদের দ্বারা আমাদের 1-2 নাগরিক এখানে মারা গেছেন, সেটা একটা হয়তো বিচ্ছিন্ন যদি ঘটনা বলি, তাহলে এই দ্বিপাক্ষিক বিষয়গুলো আমি বলেছি সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক যে আইন আছে, বিধিবিধান আছে, এবং এই ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো আমরা ন্যায্য সমাধান দেখতে চাই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, নিশ্চয়ই এটাকে আমরা চোখের মণির মতন রক্ষা করব। মানে আমি প্রায় বলেছি, আমি এটা পাবলিক মিটিংয়ে বলেছি, পাশের বাড়িতে আগুন জ্বললে আমার ঘরটা নিরাপদ না, আমার ঘরে যদি আগুন লাগে আপনার ঘর কিন্তু নিরাপদ না। সুতরাং এই জায়গাটাকে মনে করি কিছু কিছু প্রশ্নে হয়তো রাতারাতি সমাধান করতে না পারলেও এবার আলোচনাটা শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এটা যেটা বললেন, স্টেট লেভেলে তার সফরটা তো হলো রিকগনাইজড হয়েছে, একটা ভালো শুরু হয়েছে। আমি দেখতে চাইব যে এই আলোচনাটা রাজনৈতিক যে কোনো সম্পর্কের প্রধান ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক বোঝাপড়া। ব্রডলি একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকলে ইকোনমিক, তারপরে কমার্শিয়াল বলি, অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে বলি, বা মানে সার্ভিস সেক্টরে বলি, অন্য কোথায় কী কী কোঅপারেশন আমরা পরস্পর ডেলিভার করতে পারি পরস্পরের জন্য, তখন সেকেন্ডারি আলোচনাটা দরকার। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, আমি মনে করি ভারতের সাথে সম্পর্ক মানে এই না যে আমি আমার চীনের সাথে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটার কোনো ক্ষেত্রে যাতে ব্যত্যয়টা না ঘটে। তার মানে আপনি এখানে আমাকে একটা ব্যালেন্সের জায়গাটা খুব যত্ন করে খুবই একটা ভারসাম্যমূলক সম্পর্ক মেনটেন করা দরকার, যেটা আমি বুঝি। আমি রাজনীতির যেটুকু ছাত্র, আমি সেই জায়গা থেকে বুঝি। আমার কাছে একটা বিপজ্জনক, আমি জেলুল ভাইকে প্রসঙ্গে উল্লেখ করছি, ঠিক 3 দিন আগে ইলেকশনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গত সরকারের যে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, ভয়াবহ চুক্তি হয়েছে। এটা একটা কোনো সরকার এ ধরনের চুক্তি করতে পারে, এটা আনবিলিভেবল একটা। এবং যে সমস্ত ক্লজগুলো 131 বার বাংলাদেশে কি করতে হবে। অনেক সময় কোনো দেশ যখন যুদ্ধে হেরে যায়, মানে জয়ী পক্ষ হেরে যাওয়া পক্ষকে যেভাবে বাধ্য করে চুক্তি করার জন্য, অনেকটা এই ধরনের একটা চুক্তি। এবং যেখানে আমি আমার নিউক্লিয়ার আমি এরপর থেকে কোত্থেকে কিনবো, সেটাও আমার এই চুক্তির মধ্য দিয়ে তারা সম্মতি না, তারা যদি ঝুঁকিপূর্ণ মনে করে রাশিয়া বা চায়না থেকে আমি আমার নিউক্লিয়ার কোনো প্রযুক্তি আমি আমদানি করতে পারবো না, আমেরিকার বাণিজ্য স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হবে, এরকম তারা যে হাঞ্চ করে, এরকম কোনো দেশ থেকে তাদের সাথে কোনো অ্যাগ্রিমেন্ট, কোনো ট্রিটি আমি সাইন করতে পারবো না। এই ধরনের আমি আপনাকে 20, 25, 30টা জায়গায় বলতে পারবো। 33 পাতার এই চুক্তি মানে ছত্রে ছত্রে এটা বাংলাদেশের। হ্যাঁ, আমরা আমেরিকার বাজারে নিশ্চয়ই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইউরোপিয়ান বাজার যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে এবং আমেরিকান কোনো পণ্যের গুণাগুণ বিচার আমরা করতে পারবো না ইত্যাকার অনেকগুলো একেবারে চাপিয়ে দেওয়ার যে অর্থে। তার মানে এই চুক্তি যদি এখন বাংলাদেশ সরকার আসার পরে দেখলাম, এটা তাদের উচিত হবে নতুন এটাকে পুরোটা রিভিউ করা, রিভাইজ করা। বাস্তবে এই চুক্তিটা আসলে পরিবর্তন দরকার, এটাকে বাতিল করার উদ্যোগ নেওয়া দরকার। সরকারের জন্য সেফটি ক্লজ আমি মনে করি সরকার এককভাবে না করে এই চুক্তি তারা যদি পার্লামেন্টে প্লেস করে, পার্লামেন্টে যদি ব্রডলি একটা আলোচনা হয়, পার্লামেন্টারি কমিটি একটা মতামত দিতে পারে, পার্লামেন্টের বাইরেও যে পলিটিক্যাল সোসাইটি আছে, আমার বিজনেসম্যান থেকে শুরু করে এন্টারপ্রেনাররা আছে, সবাইকে যুক্ত করে যদি আলোচনাটা হয়, গভর্নমেন্ট এককভাবে এই চুক্তি থেকে সরে আসার দায়টা, এটা আমি গভর্নমেন্টের স্পেসের কথা বলছি, লেওয়াটা লাগে না। সুতরাং আমি আশা করব যে এই ইন্টারন্যাশনালি গ্লোবাল পার্টনার্স বা আমার ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে নতুন একটা সম্পর্ক
লিভ অ্যান্ড লেট লিভ, এই যে আমি একটা সৌভ্রাতৃত্বের জায়গাটা, এই জায়গাটা যদি আমি তৈরি করতে পারি তাহলে এই সরকারের পক্ষে আমি মনে করি সবচেয়ে বড় একটা সাকসেস হবে। আর এবারকার তেলের যে সংকট যুদ্ধ নিয়ে, এটাও সরকারের জন্য খুব বড় একটা কিন্তু পরীক্ষার জায়গাটা। ওদিন দেখলাম যে আপনি রাশিয়া থেকে আপনি তেল কিনবেন, এখন বলা হচ্ছে যে তারপরে সেটাও নাকি আমেরিকার নাকি অনুমোদন লাগবে। আমি দেখলাম দেবপ্রিয় ভট্টাচার্য তিনি সে উল্লেখ করলেন। আমি শুধু না, আমাদের পার্টির আলোচনায় কথাটা আরও ডিটেলস আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। ইট ক্যানট বি। তো এই আমাদের অয়েলের যে জায়গাটা, আমি মনে করি একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। ইরান আমাদেরকে এতখানি হরমুজ প্রণালী তারা ব্যবহার করতে দিচ্ছে, আমাদের পতাকাবাহী জাহাজকে তারা দিচ্ছে। ইরানের অ্যাম্বাসাডারকে এখানে বলতে হলো, উনি খুবই মনে খুব কষ্ট পেলেন যে আমরা বাংলাদেশের জন্য ভাই, আমাদের মুসলিম উম্মার বাংলাদেশ একটা বড় একটা পার্টনার, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এই তেল সংকটকে কেন্দ্র করে, অথচ বাংলাদেশ আমেরিকা এবং ইসরায়েলের যে অন্যায় আগ্রাসন ইরানের উপরে বাংলাদেশ শক্ত একটা নিন্দা পর্যন্ত জানাতে পারল না, এটা প্রতিবাদ পর্যন্ত করতে পারল না। এরকম কোনো নতজানু পররাষ্ট্রনীতি নিশ্চয়ই ভবিষ্যতে আমরা দেখতে চাইব না। অ্যাম্বাসেডর কামরুল হাসান, মনে হয় আপনার বলবার জন্য অনেক উপাদান ইতিমধ্যে তৈরি হচ্ছে। ভারত প্রসঙ্গে কথা বলে শুনুনি, চীন ভারতের সম্পর্কের ভারসাম্যের কথা আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, যেটা অনেক আলোচনা হয়েছে, এবং ইউনুস সরকারকে অনেকেই বলছেন যে একবারে ইউএসের ল্যাপের মধ্যে থাকা একটা সরকার, এবং বর্তমান সরকারকে অনেক অভিযোগ করছেন যে টিল্টেড টু ভেরি মাচ ইউএসএ। সো আপনার অবজারভেশন? প্রথম ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হলো, বাণিজ্য চুক্তি, নির্বাচনের 3 দিন আগে, এটা কিন্তু খুবই অনৈতিক একটা ব্যাপার হয়েছে এখানে। যে এবং আমি নিজে কিন্তু একসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে পোস্টেড ছিলাম। আই ওয়ার্ক উইথ দি কংগ্রেশনাল স্টাফ, স্টেট ডিপার্টমেন্ট, হ্যাঁ, থিঙ্ক ট্যাঙ্কগুলির সাথে আমি কাজ করেছি। দে আর গুড পিপল। হ্যাঁ, আমি ইউএসটিএল এর সাথেও কাজ করেছি, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভস যে অফিস। তো আমেরিকা কি অপেক্ষা করতো না যে নির্বাচিত সরকার আসলে রাইট দে কুড রিভিউ দি ক্লজেস, এবং যেটা বাংলাদেশের পক্ষে সবগুলি তো মানে এখন যেভাবে আমি শুনছি, আমি পুরোটা আমার পড়া হয়নি, যেগুলি আসলে তো মেনে নেওয়া সম্ভব না এবং এক্সিকিউট করাও সম্ভব না। তো এইটা একটা বড় বিপদে ফেলে দিয়েছে সরকারকে আমি মনে করি। যে এবং আন্তর্জাতিক চুক্তিগুলি এরকম হয় কি, এক ধরনের সভরেন গ্যারান্টি থাকে, তো যে চুক্তি হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু ব্যাক আউট করার মানে ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো রিভিউ করার একটা সুযোগ আছে, একটা ক্লজ আছে 2 মাস 60 ডেজ একটা ক্লজ আছে। বাংলাদেশ চাইলে এটাকে রিভিউ করে, ওভার হয়ে গেছে, কিন্তু আবার বাংলাদেশ একটু চাইতে পারে। রিভিউ করা যায়, রিভিউ সবসময় করা যায়, কিন্তু দেখা যায় যে রিভিউ করলে যেই দেশ চুক্তিতে একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকে সে কিন্তু ব্যাক আউট করতে চায় না। তো সেটা আমি মনে করি যে অত্যন্ত অনৈতিক কাজ ছিল এটা। তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল, এবং আমেরিকাকে বললে আমেরিকা এখানে না করতো। মানে কিন্তু কি ইন্টারেস্টে 3 দিন আগে এই চুক্তি করতে পারে বলে যে সরকার কোনো দায় নেই, সেই সরকার কেন আপনি ইলেক্টেড গভর্নমেন্টের উপরে এরকম একটা চুক্তি তারা চাপিয়ে দেয়? বিদায়ী সরকার করতে পারে। এখন একটা জিনিস হয় কি, মানে আমি আপনাকে বলি যে আপনি যদি মানে কেয়ারটেকার সরকারের কাঠামোর দিকে যদি দেখেন, অথবা কেয়ারটেকার সরকারের সময় চুক্তিতে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে, আপনি দেখবেন যে এদের সিংহভাগের কিন্তু নাই। মানে বাংলাদেশে কিন্তু তাদের মানে স্থায়ীভাবে বসবাসের কিন্তু কোনো রেকর্ড নেই গত 15-20 বছর। মেনি অফ দেম আর ইউএস সিটিজেন্স অর সিটিজেন্স অফ সাম আদার কান্ট্রিজ, অথবা ডুয়াল সিটিজেন। তো ডুয়াল সিটিজেনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। আপনি আমেরিকান নাগরিকত্ব আইনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে, ইফ ইউ আর নট এ বর্ন আমেরিকান, আপনার যদি কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যায়, যুক্তরাষ্ট্র কিন্তু আপনার নাগরিকত্ব রিভিউ করতে হবে। তা আপনি যদি লাইন ধরে যদি আমেরিকান দ্বৈত নাগরিকদেরকে যদি সরকারের মেজর পলিসি লেভেলে যদি বসিয়ে দেন, হ্যাঁ, তো আপনি তাদের কাছ থেকে কী এক্সপেক্ট করবেন? সো এটা একটা বড় সমস্যা ছিল, যে কারণে আপনি দেখবেন যে অধিকাংশ দেশে কিন্তু দ্বৈত নাগরিক, আমাদের কিন্তু সংবিধানে কিন্তু এবং নিয়োগের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বলা আছে। যেমন আমরা যখন চাকরিতে ঢুকি, আমাদেরকে কিন্তু আমাদের মানে দরখাস্তের উপরে লেখা ছিল, পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির উপরে লেখা ছিল যে আপনি যদি বিদেশি কাউকে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আপনার আবেদন করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের
এই পার্লামেন্টে দ্বৈত নাগরিকদের নির্বাচিত হওয়ার না, সুযোগ সেটা নাই, নেই, আপনার সংবিধান নেই। জুডিশিয়ারিতে দ্বৈত নাগরিকদের যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সব জায়গাতে। তো আপনি কি করছেন? আপনার তো চিফ জাস্টিসে ছিল আপনার ব্রিটিশ সিটিজেন, আপনি করছেন না? তার আগে ছিল মানিক সাহেবের, তো সবাই জানি হি ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন, আমাদের ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস ব্রিটিশ সিটিজেন। এইগুলিতে সমস্যা হয় আপনার। তখন হয় কি যে তাদের সর্বশেষ যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের কারণে তাদের এক ধরনের দায়বদ্ধতা থাকে, এবং সেই দায়বদ্ধতা পলিসি লেভেলে এসে তারা কিন্তু অনেক সময় নিতে পারেন না, শক্ত কোনো অবস্থান নিতে পারেন না। আমাদের কিন্তু প্রতিবেশী কোনো দেশে কিন্তু দ্বৈত নাগরিকদের কিন্তু কোনো So, আপনি কি মনে করেন যে বাংলাদেশের ফরেন পলিসি আসলে তো ওই যে 72 সালের লেখা আছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নাই, অনেকে মনে করেন এটা আর এখন উপযোগী নয়, কি হওয়া উচিত আসলে? আপনার যার সাথে সম্পর্ক রাখলে আপনার জাতীয় স্বার্থ রক্ষা হবে, আপনি সর্বাধিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবেন, তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন। এটা আমার কথা না, এটা হলো সিঙ্গাপুরের ফাউন্ডার এবং লি কুয়ান ইউ। লি কুয়ান ইউর বক্তব্য। জি। তো আমাদের মানে যেমন আমাদের আপনি রিলেশনের ভারসাম্যের কথা বলেছেন, তো এটা তখনই সম্ভব হয় যদি পপুলার ম্যান্ডেটের উপর আসে। আপনি যদি ইলেকশন রিগিং করে যদি ক্ষমতায় আসেন, আপনার কিন্তু আপনি জানেন যে আপনার কোনো জনসমর্থন নাই, তখন কিন্তু আপনি বিদেশি চাপের মুখে কিন্তু আপনি তাদের কথা শুনতে বাধ্য হবেন। তো আমাদের মানে দেশে তো এটাও সমস্যা ছিল। আর আপনার ভারতের সাথে যে সম্পর্কের যে বিষয়টা, ভারতের সাথে আমাদের সম্পর্কের অনেকগুলি সমস্যা আছে। সমস্যাগুলি এক হলো যে বাংলাদেশের যে সমস্যাগুলি, এইগুলি ভারতীয় জাতীয় পর্যায়ের নেতারা আদৌ বুঝেন কিনা। ভারতের কিন্তু সিংহভাগ নেতা কিন্তু উত্তর ভারতের অথবা দক্ষিণ ভারতের, এবং গনি খান চৌধুরীকে বাদ দেওয়ার মানে তার মৃত্যুর পরে বিশেষ করে ভারতের পূর্বাঞ্চল থেকে জাতীয় পর্যায়ে কিন্তু কোনো বড় নেতা আসে। আর একজন একসময় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সী, ছিলেন অল্প দিনের জন্য তিনি। হ্যাঁ, আমি ইয়ার কথাই বলি, আপনার অনেকেই এই যে ভারতের যে সাবেক যে রাষ্ট্রপতি ফরেন মিনিস্টার প্রণব মুখার্জি তো আমাদের সাইফুর রহমান সাহেবের মতো ব্যুরোক্রেট ছিলেন। উনি জীবনে কখনো আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচনে জিততে পারেন। সর্বশেষ উনি জিতলেন যখন সোনিয়া গান্ধী মুসলমান ভোটারদেরকে অনুরোধ করলেন যে তাকে ভোট দেওয়ার জন্য। সাইফুর রহমান অবশ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন সাইফুর রহমান। আমি বলছি যে মানে আপনার অ্যাপ্রোচের তো যে কারণে দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মানে বিশেষ করে এই অঞ্চলকে, বিশেষ ওয়েস্ট বেঙ্গল, আসাম, এদের সাথে যে বাংলাদেশের যে এক ধরনের খুব কমপ্লিকেটেড একটা রিলেশন, হ্যাঁ, বিশেষ করে ক্রস বর্ডার রিলেশনসের কারণে, তারপর বেঙ্গলি এথনিসিটির কারণে, হিন্দু মুসলিম ইস্যুর কারণে, হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এই 2 থেকে 3টা প্রভিন্সের, ভারতীয় প্রভিন্সের কিন্তু এক ধরনের অদ্ভুত সম্পর্ক বিরাজ করছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে যদি সাম্প্রদায়িক পরিস্থিতির যদি অবনতি হয়, সেটা বাংলাদেশের মানুষকে এফেক্ট করে। বিশেষ করে আপনার আমাদের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষদের একটা বড় অংশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আসা সেটেলার, হ্যাঁ। আবার আপনি আসামে যদি আপনার হয় বাঙালিদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তখন সেটা কিন্তু এফেক্ট করে। এই জিনিসগুলি মানে আমাদের দুই দেশের রিলেশনসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং ভারত সরকারের এই বিষয়টাতে যথেষ্ট যত্নবান হওয়া দরকার। যে ভারতের বিশেষ করে যারা এখন নির্বাচন হচ্ছে, আসামে নির্বাচন হবে, ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন হবে, সেখানে বাংলাদেশের বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে জাস্ট টু গেইন সাম পলিটিক্যাল মাইলেজ। এই সুবিধাবাদী এবং এটা নিয়ে ঝামেলা তৈরি করবার একটা চেষ্টা, এবং এই সুবিধাবাদী যে দৃষ্টিভঙ্গি, এটা থেকে কিন্তু ভারতকে বেরোয় আসতে হবে, এবং এই কাজটা করছে কিন্তু ক্ষমতাসীন বিজেপি দল। তো এইটা একটা দিক। 2 নম্বর দিক হলো যে মানে আমাদের তো আসলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের দেশের উন্নয়ন। কাজে তার সাথে আমাদের সম্পর্ক বাড়বে, শক্তিশালী হবে, যে আমাদের উন্নয়নে সহযোগিতা করতে পারবে। এখন আপনি যদি সহযোগিতার প্রশ্ন আসে, সেখানে দেখা যায় যে চীনের যতটা মানে যত সহজে যত তাড়াতাড়ি চীনের কাছ থেকে কমিটমেন্ট পাওয়া যায়, সেই কমিটমেন্ট কিন্তু আপনি আর কোথাও থেকে পাচ্ছেন না কিন্তু। আচ্ছা, এখন এই চীনকে নিয়ে ভারতের একটা বড় সমস্যা, মানে তাদের যে এই যে চায়না সিনড্রোম, যেটা যে আমরা কোনো বড় প্রজেক্ট নিতে গেলে আমরা দেখি যে তাদের দিক থেকে রিজার্ভেশন থাকে।
এখন আমাদের নিয়ে এখানে পররাষ্ট্রনীতির প্রশ্ন আসে যে আমাদের ভারতকে আশ্বস্ত করতে হবে যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা হলো মূলত আমাদের Commercial, দেশের উন্নয়নের জন্য সম্পর্ক ইনফ্রাস্ট্রাকচার। এবং মানে ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণে এই গ্যারেন্টিটা ভারতকে আমাদের দিতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের মানে সতর্ক থাকতে হবে, সেটা হলো যে অপ্রাসঙ্গিকভাবে সেভেন সিস্টার্স নিয়ে আমাদের কোনো কথা বলা ঠিক হবে না। এবং ভারতকে আমাদের অ্যাসিউরেন্স দিতে হবে যে সেভেন সিস্টারকে ডিস্টেবিলাইজ করার জন্য আমরা কোনো বিদেশি শক্তিকে অথবা কোনো রাজনৈতিক গোষ্ঠীকে বাংলাদেশের ভূমিকা আমরা ব্যবহার করতে দিব না। সো ভারত বাংলাদেশের রিলেশনসের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। মিস্টার সাইফুল হক। একটা আপনি যেটা বললেন সেটা হলো যে আমার এক্সপেরিয়েন্সে পর্যন্ত আমাদের ভারতের সাথে আমাদের বাইলেটারাল ইস্যুসগুলো যখন আমরা ডিল করতে গেছি, আপনি যদিও একটা প্রফেশনাল দায়িত্বে ছিলেন, আমার এক্সপেরিয়েন্স আমার কিছু বন্ধুদের বা তাদের জানা বা আমার নিজের অভিজ্ঞতা, অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইস্যুসগুলোকে প্রপারলি সেখানে প্লেস করা হয়নি, প্রপারলি যে অ্যাড্রেস করা। যখন হাই লেভেলে আপনি বলছেন যে যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক আমি- করা। না, এটা নিয়ে আমি বলতে চাচ্ছি, কারণ আমি নিজেই আচ্ছা, উনি শেষ করুন, আমি বলি তারপরে যে আমি যথেষ্ট হোমওয়ার্ক নিয়ে অথবা যাদের এই আলোচনায় যাওয়া উচিত, এই আলোচনা যাদের থাকা উচিত, যাদের আসলে নেগোসিয়েশনের স্কিলনেস আছে, ইনডেপথ যাদের ধারণা আছে, যাদের হোমওয়ার্ক আছে, একটা প্রফেশনাল একটা প্রস্তুতি আছে, এটা আমার মনে হয়েছে এই ক্ষেত্রে আমাদের দিক থেকে একটা দুর্বলতা। আর রাজনৈতিক দিক থেকে গত 17 বছর তো একটা ছিলই। যখন আপনি মনে করেন, খুব সরি কথাটা বলতে হচ্ছে, যে যদি কেউ যখন একজন বলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, আওয়ামী লীগ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী এবং সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন, তার মানে আপনি মনস্তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছেন আপনি একটা ক্লায়েন্ট স্টেট, আপনি দিল্লির একটা অনুগত একটা সরকার। তার মানে দিল্লির ইনডিরেক্টলি দিল্লির এজেন্ডা বাস্তবায়ন যদি কোনো সরকারের যদি এজেন্ডা হয়ে থাকে, সরকার যদি নিজেকে একটা দাসানুগ নীতি নিয়ে একটা পররাষ্ট্রনীতি যদি চলতে চান, এটা তো আত্মঘাতী। এটা তো একটা সাধারণ যে দেশপ্রেমের ব্যাপার, এখানে তো তাও নেই। আমি প্রায় বলি যে দেশপ্রেমের পরীক্ষায় আপনি 99 নাম্বার পেলে ফেল, দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পাওয়ার প্রশ্ন, এখানে অন্য কোনো প্রশ্ন। এই একটা জায়গা মনে হয়েছে ওনারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে সেখানে যে এটা একটা। আর তারপরে হলো আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি আমাদের দিক থেকে সবচেয়ে বড় আমাদের যেটা বলি হাতের পাঁচ যেটা ছিল আমাদের এখানে, বিশেষ করে ভারতকে আমরা করিডোর দিয়েছে আমাদের এখানে, এইগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ স্টেক আমাদের ছিল। ভারতকে আমরা যেভাবে চাওয়ার আগে সমস্ত কিছু দিয়েছি, ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি যে বার্গেনিংটা করবার সুযোগ ছিল আমাদের, সে বার্গেনিংটা আমরা ঠিক মতন আমরা কিন্তু করতে পারিনি। আমি আগে বলতাম ইসরায়েল এবং ফিলিস্তিনের যে বর্ডার আর মেক্সিকো আমেরিকান বর্ডার যদি দুটো একত্রিত ধরি, ভারত বাংলাদেশের বর্ডার তার চেয়ে অনেক বড়, প্রায় 4000 কিলোমিটার বা 4100 কিলোমিটার। এর একটা বিশাল অংশ হলো আপনার ইলেকট্রিফাইড করা, বর্ডারের তার কাটাতে ইলেকট্রিফাইড করা, আপনি বোঝেন। এবং এত প্রাণঘাতী বর্ডার, এবার এই যুদ্ধ পরিস্থিতি বাদ দিচ্ছে, ফিলিস্তিন বা ইসরায়েলের এই আগ্রাসন, ইসরায়েল এটা বাদ দিয়ে যদি বলি, এরকম প্রাণঘাতী বর্ডার পৃথিবীর অন্য কোথাও বলা যাবে আমি দেখছি না। তো তার মানে তাহলে আপনি কিন্তু এবং বাস্তবে যেটা আমি বলেছি আগের দিনে যে এক ঝুড়িতে সব ডিম দিল্লির, ওনারা এত বুদ্ধিমান, এত চৌকস, অভিজ্ঞ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশের আমাদের এক ওখানকার বামপন্থী বড় নেতা, যে সাইফুল ভাই, যে বাংলাদেশের মানুষ যে ভারত বিরোধী, কারণটা কি সাম্প্রদায়িক? আমি বললাম না। আমি বললাম সাম্প্রদায়িকের হয়তো একটা বাতাবরণ কাজ করতে পারে, কিন্তু প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ। আপনার একটা আনইলেক্টেড একটা ফ্যাসিজমকে আপনারা উইদাউট হ্যাভিং এনি কন্ডিশনস আপনারা যেভাবে বছরের পর বছর সমর্থন জুগিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশকে আপনারা যেখানে মনে করছেন যে টোটাল আপনারা বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক করতে চান না, আপনারা মনে করেন একটা দলের সাথে সম্পর্ক থাকলেই বাংলাদেশকে ম্যানেজ করা যাবে। এই যে ম্যানেজ করার যে রাজনীতি, আপনারা তো পিপল টু পিপল, এখন দেখলাম কথাটা বলছে পিপল টু পিপল রিলেশনশিপ,
তো এগুলো হচ্ছে আমাদের আগেকার সরকারের। তাহলে এবারকার সরকারের জন্য বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে অতীত এক্সপেরিয়েন্স থেকে বেরিয়ে এসে আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা রেখে, যেটা বলেছি, সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে এবং এই দ্বিপাক্ষিক রিলেশনগুলো নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা একটা ওয়ার্কিং জায়গাটা যাওয়াটা সম্ভব। আর খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি একটা চমৎকার কথা বললেন, দিল্লির যারা সাউথ ব্লকের যারা পলিসি মেকার, তারা বাংলাদেশকে তাদের কোনো বিবেচনার মধ্যেই নাই। এটা যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট, আমরা এটা মুক্তিযুদ্ধ করে মনে করে তাদের দয়ার দানে বুঝি এখানে বাংলাদেশটা এখানে তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এরকম একটা জায়গা থেকে আমরা যখন 71 সালে তাদের ভূমিকার জন্য আমরা যখন ফুল দিই, সংবর্ধনা দিই, হয়তো ওদিনই দেখা যাবে যে বর্ডারে আমার কোনো না কোনো মানুষকে বিএসএফ তারা হত্যা করছে। তো আমরা এরকম একটা সম্পর্ক তো কখনো হতে পারে না। এটা ডিপেন্ড করে ভারত বাংলাদেশ সম্পর্কের, এটা কোনো সাম্প্রদায়িকতার প্রশ্ন না। আমার নেশনকে ঐক্যবদ্ধ করা, আমি বাংলাদেশে বলেছি এই প্রশ্ন, এটা কোনো সাম্প্রদায়িকতার, এটা কোনো হিন্দু মুসলমানের প্রশ্ন না। আমরা যখন ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে যে দাঁড়িয়েছি আমরা, এটা কেবলমাত্র মুসলমান বলে না, এটা 21 শতাব্দীর একটা জেনোসাইড চলছে এখন যে ইরানের ইরানের রাজনৈতিক সমাজ নিয়ে আমাদের প্রশ্ন আছে। ইরানের কিছুদিন আগে একটা বিরাট আপরাইজিং 4,500-5 হাজার মানুষকে তারা হত্যা করেছে। অনেকে লক্ষ মানুষ জেলখানায় ছিল। কিন্তু যখন আবার আমেরিকা ইসরায়েল যখন আবার আক্রমণ করছে, ডেফিনেটলি তখন আমি আবার এই আক্রমণের বিরুদ্ধে। কারণ কোনো ফরেন স্টেট নিশ্চয়ই আমার সরকার কী হবে, রাজনৈতিক ব্যবস্থা কী হবে, আপনি রেজিম পরিবর্তন করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব না। এটা স্ব দেশের জনগণ তারা ঠিক করবে তাদের ফেট কী হবে। তারা ইলেকশন করবে না অভ্যুত্থান করবে না বিপ্লব করবে, দে উইল ডিসাইড। তো এই বেসিক জায়গাগুলো আমি মনে করি নতুন সরকার এসছেন, সরকার অনেকগুলো চ্যালেঞ্জ, যদি টোটাল এই প্রধান বিষয়গুলো রাজনৈতিক, পলিটিক্যালি ডেভেলপ, তারপরে যেটা আপনি বলছিলেন পলিটিক্যালি যদি একটা ডিরেকশন থাকে, তখন ডিপ্লোম্যাটিক্যালি কীভাবে এটা উইন ওভার করবেন, কীভাবে একটা উইন উইন সিচুয়েশনে পারস্পরিক আমরা বেনিফিশিয়াল হব, সেই বুদ্ধিটা, সে ডিপ্লোমেসির আর্টটা হয়তো আমরা অর্জন করতে পারব। আপনি বলতে চাইছিলেন, আপনি যেটা বলছিলেন যে আমাদের এই যে আমরা আলোচনাগুলি যে করতে যাই, আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে কিনা। অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে অধিকাংশ ক্ষেত্রে, শুধু ভারত না, অন্য দেশের সাথে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করতে যাই, আমরা কিন্তু পর্যাপ্ত হোমওয়ার্ক করে যাই না। কারণ কি আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি তো বুঝতে চাই? হ্যাঁ, অনেকগুলি ইস্যু আছে। যেমন আপনার মনে করেন যে যার যে এরিয়ায় এক্সপার্টিস থাকে তাকে সেখানে কাজ করতে দেওয়া হয় না, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো যে ইস্যুগুলি তো একটা মন্ত্রণালয়ের ইস্যু না, হ্যাঁ, অনেকগুলি মন্ত্রণালয়ের ইস্যু। সেই মন্ত্রণালয়গুলির মধ্যে কোনো সমন্বয় থাকে না। তারপরে আলোচনায় আমাদের ফোকাস কী হবে সেটা থাকে না। তো এইগুলি আপনার এই যে কোনো বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কোনো আলোচনায় এগুলি কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায়। আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা হলো যে আমি তখন 2000 আমি তখন পরিচালক দক্ষিণ এশিয়া ছিলাম। দক্ষিণ এশিয়া 1, 2 আর হলো সার্ক। তো ভারতের সাথে আমাদের বর্ডার টক্স। তো নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী এই আলোচনায় নেতৃত্ব দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব, যিনি পলিটিক্যাল। সমস্যাটা হলো আমাদের মুহুরীরচর নিয়ে। মুহুরীরচরে ওই জায়গাতে আপনার প্রতি বৎসর বন্যা হয়। বন্যার পর দেখা যায় যে নদী তার গতিপথ পরিবর্তন করে। তো দেখা গেল যে নদীর এই অংশটা গত বছর বাংলাদেশের ছিল, এবার বন্যার পরে এটা চেঞ্জ হয়ে গেল। তো দেখা গেল যে এটা খুবই আপনার যদি মৌজা ম্যাপ থেকে আরম্ভ করে অন্তত লাস্ট 30-40 ইয়ার্সের যদি ম্যাপ যদি আপনার সামনে না থাকে, আপনি কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারবেন না। কিন্তু সেই আলোচনায় দেখা গেল যে আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। আমাদের সেই ভূমি জরিপ অধিদপ্তর একজন প্রমোটি অফিসার ছিল, আব্দুল কাদের মিয়া, উনি আমাদেরকে বেল আউট করলেন। কিন্তু সেখানে আমরা অনেকেই ছিলাম, আমরা কিন্তু কোনো রোল প্লে করতে পারিনি, কারণ আমাদের কোনো কোঅর্ডিনেশন মিটিং হয় নাই এবং আমরা ভারতের সাথে আলোচনায় বসতে। বাট এই ধরনের আলোচনার ফ্যাসিলিটেট কে করে, কোন মন্ত্রণালয়?
আপনার এক একটার যে ফোকাল পয়েন্ট এক এক মন্ত্রণালয়, ওকে, এবং সেই ফোকাল পয়েন্ট যদি আপনার অন্যান্যদের সঙ্গে কোঅর্ডিনেট যদি না করে, নট নেসেসারিলি যে ফরেন মিনিস্ট্রি সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে আপনার ভারতীয়রা যখন আসে, ভারতীয়রা কিন্তু এক্সপার্টদেরকে নিয়ে আসে এবং সেই এক্সপার্টদের সাথে তারা দফায় দফায় বৈঠক করে। এখন আপনি যদি দ্বিপাক্ষিক আলোচনায় আপনার সমস্যার কথা যদি তুলে না ধরেন, হ্যাঁ, তাহলে তো প্রতিপক্ষ বুঝতে পারবে না। আমি তো ভারতীয়দের কাছে এটাও শুনেছি যে তোমাদের যে এটা ইস্যু, এটা তো তোমরা বলো নাই। হ্যাঁ, আসলে আমরা বলি নাই। আচ্ছা, এটা শুধু এই মানে ভারতের না, ক্ষেত্রে এটা সকল ক্ষেত্রেই হয়তো সকল বোঝা ক্ষেত্রেই যাচ্ছে যে আলোচনা তো আছেই। এবং নতুন সরকার আসছে, নতুন সরকার যদি এই সমন্বয়গুলির উপর যদি গুরুত্ব দেন, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের বিভিন্ন এলাকা মানে সেক্টর ভিত্তিক আমাদের এক্সপার্ট ডেভেলপ করা দরকার, রিজন ভিত্তিক আমাদের এক্সপার্ট ডেভেলপ করা দরকার, জি, সেটা খুবই দরকার। আমি জাস্ট যেহেতু আমরা একটু শেষের দিকে আপনার কাছ থেকে একটু ইরান যুদ্ধের অবস্থাটা কি মনে হচ্ছে, কোথায় যাচ্ছে, এবং এর জন্য বাংলাদেশের প্রভাব কি আমরা দেখতে পাচ্ছি, বাট বাংলাদেশের আর কি ধরনের প্রস্তুতি বা কৌশল নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আসলে মানে এই যুদ্ধ যে কোন দিকে যাবে এটা তো প্রেডিক্ট করা যাচ্ছে না। প্রথম ব্যাপার হলো যে মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে ট্রাম্প, উনি সকালে যে কথা বলছেন বিকেলে ঠিক তার উল্টোটা বলছেন। হ্যাঁ, এখন যদি ওনার উদ্দেশ্য থাকে যে মিস্টার সাইফুল হক রাজনীতিবিদদের সম্পর্কে একটা ধারণা যেরকম দিচ্ছিলেন, উনি প্রকৃত রাজনীতিবিদ হয়ে উঠেছেন। হ্যাঁ, মানে একটা ফেস সেভিং, তার একটা অ্যারেঞ্জমেন্টের দরকার, সে যুদ্ধ থেকে বেরিয়ে আসছে, এটা হলো একরকম। আর যদি সে আসলে মানে ইসরায়েল দ্বারা প্রভাবিত, এবং আসলে কিন্তু ইসরায়েল দ্বারা আমেরিকান পলিসি কিন্তু সাংঘাতিক রকম প্রভাবিত, তারা যদি মনে করে যে মানে ইরানকে আর তারা ভবিষ্যতে কোনোভাবেই সামরিক অর্থনৈতিকভাবে কোনোভাবে দাঁড়াতে দিবে না, তাহলে কিন্তু যুদ্ধের চেহারা অন্যদিকে চলে যেতে পারে। এবং সেটা কিন্তু ইরান শুরুতেই উপলব্ধি করেছে, যে কারণে তারা কিন্তু যুদ্ধটাকে কিন্তু ছড়িয়ে দিয়েছে। এবং সর্বশেষ যে আপনার আজকে মানে ঘন্টা চারেক আগে যে ইরানের যে ঘোষণা, সেটা হলো তারা বলছে যে তারা আমেরিকান অবরোধের পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে তারা গালফ অফ ওমান, হ্যাঁ, তারপর যেটা হলো আপনার যে রেড সির মুখে যে হ্যাঁ, যেটা তার হুতিকে দিয়ে সম্ভবত কন্ট্রোল করা হবে, এবং সব জায়গাতে তারা পাল্টা ব্যবস্থা নেবে। তো 2 দিন পরে তো ইসলামাবাদে আলোচনা হবে, যে আলোচনায় যদি একটা ব্রেকথ্রো যদি না হয়, তাহলে কিন্তু সিচুয়েশন খারাপের দিকে যাবে। এবং যেই জিনিসটা ইরানের উপর চাপ দেওয়া হচ্ছে, সেটা হলো যে এখান থেকে ইরান সরবে কিনা আমি নিশ্চিত না। সেটা হলো যে তাদেরকে তাদের অলমোস্ট যে তাদের যে নিউক্লিয়ারাইজেশন যে প্রোগ্রাম, সেটাকে কমপ্লিটলি অ্যাবান্ডন করতে, না, সেটা তো ইরান বলেছে যে আমরা তাদের অ্যাডরিস্ট যে ইউরেনিয়াম সেটা থার্ড কান্ট্রিতে নিয়ে যেতে হবে, হ্যাঁ, ডাইলুট করতে হবে। এইটা মানে ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, কারণ ইট ইজ ভেরি মাচ ইন দিয়ার সাইকি। তারা সেই শাহর আমল থেকে স্বপ্ন দেখছে যে তারা নিউক্লিয়ার বোম বানাবে, হ্যাঁ, তো এটা তো কমে যাওয়ার কথা না, এটা দিনকে দিন তাদের সে আকাঙ্ক্ষাটা তো বেড়ে গেছে। আর এইটা যদি হয়, এটা কি বলে যে এরকম যদি স্টেলমেট চলতে থাকে, তাহলে তো আমাদের অর্থনীতির উপর বিরাট প্রভাব পড়বে, আপনার বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে সাংঘাতিক প্রভাব পড়বে। এবং আমরা এই যে রাশিয়ান যে ক্রুড অয়েল আনার কথা বলি, এক সময় তো আমি রাশিয়াতে রাষ্ট্রদূত থাকার সময় আমি তো চেষ্টা করেছি, সেটা হলো যে আমাদের রিফাইনারিতে ওইটা আপনার যদি রিফাইন করতে হয়, তাহলে রিফাইনারিতে কিছু মডিফিকেশন দরকার, তো দ্যাট উইল টেক 6 months অ্যাট লিস্ট। সেই সময় করা যেত, রাশিয়ানরা রেডি ছিল আপনার মানে এটাকে আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আমাদের সেই সময় যারা এই জ্বালানির ক্ষেত্রে যারা মাফিয়া, তারা কোনোভাবে তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চান নাই। তারা চাচ্ছিলেন যে ওই যে এক্সিস্টিং যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই যেতে চলে। কাজে রাশিয়ান তেল ইচ্ছা করলেই আপনি কিন্তু আনতে পারবেন না। এটা কারা গভর্নমেন্টকে কীভাবে করেছে, রাশিয়া ইজ কমফোর্টেবল ইন এক্সপোর্টিং ক্রুড অয়েল, ডিজেলও না পেট্রোলও না। তো এইটা আমাদের মানে এই রাশিয়াকে নিয়ে বিকল্প হিসেবে চিন্তা করলে আমাদের খুব একটা লাভ হবে না। এই ক্ষেত্রে যেটা মানে হয়তো ভারতের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে। ভারত তো রাশিয়া থেকে ক্রুড অয়েল এনে রিফাইন করছে, তো ভারতের সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া যে তাদের কাছ থেকে আমরা ডিজেল কিনবো। এটা ছাড়া আমি আর কোনো মানে শর্ট টার্ম আমি আর কোনো সলিউশন দেখছি। আমি সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাথে কথা বলছিলাম, তাদের হিউজ রিজার্ভ আছে, বাট দে আর টেকিং কেয়ার অফ দি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, যাদের মানে রিজার্ভের ক্ষেত্রে সংকট আছে। সো সিঙ্গাপুরের কাছ থেকেও
সিঙ্গাপুর নিজে করে না, বাট সিঙ্গাপুরের কিন্তু হিউজ রিজার্ভ রিফাইন্ড পেট্রোল এবং ডিজেলের। মিস্টার সাইফুল্লাহ, আমার দিক থেকে আমি মনে হয় যে প্রথমত এই যুদ্ধের ক্ষেত্রে একটা মনে হচ্ছে যে আমেরিকা বা ইসরায়েল এদের পক্ষে এই যুদ্ধটাকে হলো টেনে নেওয়াটা ইন কম্প্যারিজন টু ইরান অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে। যেটা আপনি উল্লেখ করছিলেন, যদিও মানে এই যুদ্ধের ব্যাপারে ইসরায়েল বা ইহুদি লবির বিরাট একটা রাজনৈতিক চাপ অথবা একটা ডিপ্লোম্যাটিক চাপও কাজ করেছে। আর আপনি জানেন যে যুদ্ধের ক্ষেত্রে হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যারা, তাদের একটা বিশাল রোল তাদের কাজ করে। কোনো দেশ যখন কোনো যুদ্ধের সিদ্ধান্ত নেয়, এর পেছনে ডিপ স্টেট হিসাবে যারা ফাংশন করে, ইনডিরেক্টলি তাদের একটা বিশাল একটা কিন্তু ইনফ্লুয়েন্স কাজ করে। এবং এবারকার আমেরিকা খুব বেশি প্রস্তুত ছিল এই যুদ্ধের জন্য আমার নিজের মনে হয়নি। ইসরায়েলের চাপ হুমকি ইহুদি লবি, বোধ ইসরায়েলের এবং আমেরিকাতে যে ইহুদি লবি যারা অনেকগুলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে নানাভাবে যারা নিয়ন্ত্রণ করে, এবং ট্রাম্প প্রশাসনকে যাদের একটা বিরাট একটা প্রভাব কাজ করছে, এটা প্রধান কারণ। আরেকটা কাজ করছিল তাদের, আপনি জানেন যে নিশ্চয়ই আপনি একমত হবেন সবাই, যুদ্ধের প্রধান লক্ষ্যটা হলো গোটা গালফের মানে মিডল ইস্টের রাজনৈতিক মানচিত্রটাকে পরিবর্তন করে ফেলা, ইসরায়েলকে আরও সম্প্রসারণ করানো, লেবানন থেকে শুরু করে সিরিয়া, লেবানন, পারলে আরও কিছু অঞ্চলকে মিলে একটা জায়গা, এবং ইরানের বিশেষ করে প্রধান একটা বলছে রেজিম চেঞ্জ তো প্রধান ছিল, কিন্তু প্রধান লক্ষ্যটা ছিল তার নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওঠার যে সম্ভাবনা, তাকে তারা প্রথম 7 দিন 15 দিনের মধ্যেই, এবং আজকে শুনছি তারা এটাকে ধ্বংস করা, শুনছি সীমিত আকারে তারা একটু পারমাণবিক কথাও তাদের বিবেচনার মধ্যে আছে। এ ধরনের পাগলামির জায়গায় যাবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমেরিকার মানুষের যে বিক্ষোভ বা আমেরিকার ইকোনমির যে পর্যায়ে, কারণ ও তো আমেরিকা ফার্স্ট, তার যে পলিসি ছিল ট্রাম্পের, সে জায়গা থেকে সে তো ব্যাক করেছে। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে চোখ বেঁধে তাকে ধরে আনা হলো, সেটাও কিন্তু মূলত তেলের কারণে, মানে তাদের মানে সেখানকার ভেনেজুয়েলার যে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণের জন্য। ইরানের এটাও একটা বড় কারণ হচ্ছে টোটাল তেল এবং গ্যাস সহ তাদের এই যে খনিজ সম্পদের উপরে জায়গাটা তৈরি করবার ক্ষেত্রে। আমরা এগুলো হয়তো দেখব। আমরা আমাদের দিক থেকে আমি মনে করি যে আমরা উল্লেখ করছিলেন ভারতের সাথে ইমিডিয়েটলি আমাদের জন্য যেটা কম্পারেটিভলি সহজ, যদি আমরা প্রপারলি নেগোশিয়েট করতে পারি, বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে, এবং অন্য ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা একটা সহযোগিতার আনতে পারি। অল্টারনেটিভ সিঙ্গাপুর থেকে শুরু করে আমাদের ইস্টে যে দেশগুলো আছে তাদের সাথে আমরা কোনো একটা বোঝাপড়া তৈরি করতে পারি কিনা, সেগুলো আমাদের করা দরকার। আর আমাদের দিক থেকে আমি মনে করি আমাদের মানে এসব ক্ষেত্রে মানে ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি একটু ব্যয় সংকোচ করা, মানে আমাদের এসি ব্যবহার থেকে শুরু করে গাড়ি ব্যবহার থেকে শুরু করে অনেকগুলো ক্ষেত্র আছে, এবং সরকারি প্রতিষ্ঠান তাদেরকে ব্যাপারে তারা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে মানুষের মধ্যে এটা কিন্তু একটা জায়গাটা তৈরি হতে পারে। ব্যক্তি মানুষের নিশ্চয়ই এটাকে উদ্বুদ্ধ করার প্রশ্ন আছে। তারেক রহমানের এই যে প্রধানমন্ত্রী, তার এই যে চলাফেরা মানুষ যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, তিনি যেভাবে তার মানে তার অনেকখানি কি বলে তার যে প্রোটোকলটা মানুষের সাথে তিনি একটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, যদি বোঝে যে না সরকারের খরচটা সরকার কমিয়ে আনছেন, গভর্নমেন্ট তো একটা হাতির খরচ তারা যদি এটা কমিয়ে আনতে পারেন, তাহলে মানুষ কিন্তু উদ্বুদ্ধ কিন্তু হতে পারে। ফলে এরকম একটা ক্রাইসিস যদি এটা লম্বা করে, এবং আমি আশঙ্কা করি পৃথিবীর, আমি জানি বাংলাদেশটা নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব না, অনেক দেশে কিন্তু এই তেল সংকট ক্রাইসিসগুলো বহু ধরনের মানবিক ক্রাইসিস ডেভেলপ করবে, রেজিম পর্যন্ত কোনো দেশে পরিবর্তনের ঝুঁকি থাকবে যদি প্রপারলি তারা ম্যানেজ করতে পারে। আমার খুব বেশি সময় নেই, 1 মিনিট খানেক সময় আপনি। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যে কিন্তু ইকুয়েশনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তাদের যে বিশেষ করে গালফ স্টেটগুলি তেলের বিকল্প হিসাবে তারা যেমন রিয়েল এস্টেট, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত জায়গাগুলির উপর গুরুত্ব দিচ্ছিল,
পশ্চিমা দেশগুলি সেখানে ব্যাপকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছিল বিশাল। আর ততদিন পর্যন্ত এত ধারণা ছিল যে এই দেশগুলি দে আর ইমিউন ফ্রম দিস কাইন্ড অফ ক্রাইসিস। সেই জায়গাটা কিন্তু ভেঙে গেছে। কাজেই আমরা কিন্তু যুদ্ধের পরপরই আরব, বিশেষ করে গালফ আরব স্টেটগুলিকে একটা প্রচণ্ড রকম সংকটের মধ্যে দেখব, এবং সেই সংকটে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। যে মিডল ইস্টের কনস্ট্রাকশন বেশি হওয়া মানে আমাদের বেশি শ্রমিক যাওয়া, উন্নয়ন বেশি হওয়া মানে হলো আমাদের বেশি লোক যাওয়া। আমাদের কিন্তু এই ম্যান পাওয়ার সেক্টর, আমাদের শ্রমের বাজারটা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা আছে গভর্নমেন্ট। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো দেখতে পারেন। অ্যাম্বাসেডর কামরুল হাসান এবং মিস্টার সাইফুল্লাহ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি সরকারকে আরও খানিকটা সময় দিতে চান। 2 মাস সময় একটা সরকারের মূল্যায়ন করবার জন্যে বা তার বিরোধিতা করবার জন্যে যথেষ্ট নয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ওনারা ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলেছেন, এবং সব কথার মূল কথা যে জাতীয় স্বার্থ কোথায় সংরক্ষিত হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কটার জন্য ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হয়। তবে একটা প্রসঙ্গ আলোচনা এসছে যে অন্যান্য দেশের সঙ্গে যখন আমরা কোনো চুক্তি করি, সেই চুক্তি করবার জন্যে বা কোনো নেগোসিয়েশনের মধ্যে যাই, তার জন্যে বাংলাদেশ পক্ষে যারা প্রতিনিধিত্ব করেন তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের হোমওয়ার্ক করা, প্রস্তুতি, এটার উপরে আসলে জোর দেওয়া দরকার। এবং আমার অতিথি একজন পরামর্শ দিচ্ছিলেন যে বর্তমান সরকারের সময় এই বিষয়টি উদ্যোগ থাকতে পারে যে বিভিন্ন দেশ সম্পর্কে এক্সপার্ট তৈরি করা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে এক্সপার্ট তৈরি করবার দিকে মনোযোগ, এবং এই চুক্তি, নানা ধরনের চুক্তি যখন সারা বছর জুড়ে হয় সেই সব জায়গায় তাদেরকে যুক্ত করা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।